সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন, তাদের সামনে আজ আবার আমরা অতিথি হিসেবে নিয়ে এসেছি আমাদের সামনে বাংলাদেশকে ভালোবাসেন এমন একজন ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি। গৌতম দা, আপনাকে শুভেচ্ছা। শুভেচ্ছা, ধন্যবাদ দর্শকদেরও। গৌতম দা, আজকে ভারতীয় পত্রপত্রিকা, অনেকগুলো পত্রপত্রিকায় আপনার নাম আমরা দেখছি। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সভাপতি হিসাবে আপনার বক্তব্য আছে অনেক জায়গায় যে বাংলাদেশ সরকার অভিযোগ করেছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ প্রেস ক্লাবে প্রশ্রয় পাচ্ছে। আমি কাল রাত আজ সকালে এখানে সিডনি টাইম সকালে ওয়াশিংটনে আমি বাংলাদেশের একজন পরিচিত মুখ আরিফা রহমান রুমা, তার সঙ্গে কথা বলছিলাম। তারা কিছুদিন আগে ওয়াশিংটন প্রেস ক্লাবের হল ভাড়া করে তারা একটা সংবাদ সম্মেলন করেছেন। আমরা তো সারা সব জায়গায় জানি সিডনি প্রেস ক্লাব বা ক্যানবেরার ন্যাশনাল প্রেস ক্লাব, ওখানে তো প্রাইম মিনিস্টার, বিরোধী দলের নেতা, এরাও এসে নীতি নির্ধারণী বক্তব্য দেন এবং সেটা হলটা ভাড়া করে। এটা প্রেস ক্লাবের একটা আয়। দিল্লি প্রেস ক্লাবের এই দোষটা কেন আপনি দেখছেন? এটা আমি বলবো, জবাব কি আমার কাছে চাইছো? জি 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 জি। ও আচ্ছা আচ্ছা, প্রথম কথা তো হচ্ছে, প্রথমে বলনি যেটা যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড তারা নিষিদ্ধ করেছেন বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে। বাংলাদেশের কোনো আইন ভারতে বা আমেরিকায় প্রযোজ্য কিনা আমার এটা ঠিক জানা নেই, কারণ ওদের ওখানে তো অনেক আইনজ্ঞ আছেন, তারা হয়তো বলতে পারবে। এটা এক। দ্বিতীয়ত, আওয়ামী লীগের কোনো প্রেস কনফারেন্স হয়ই, এবং তারা যে একটা মিথ্যার উপরে, অসত্য তথ্যের উপরে ভিত্তি করে একটা বিবৃতি দিলেন, আমার মনে হয় তাতে ওদেরই লজ্জায় মুখ পড়া উচিত, কারণ আওয়ামী লীগ কোনো প্রেস কনফারেন্স করে। ইনফ্যাক্ট ভারতে যদি প্রেস কনফারেন্স কোনো বিদেশি কোনো সংস্থা করতে যায়, তাহলে আমাদের নিয়ম অনুসারে প্রথমত কোনো ভারত সরকারের এ ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা এটা আমাদের আগে জানতে হবে। নিউ ইয়র্কের একটি হিউম্যান রাইটস ওয়াচ সংস্থা, তারা প্রেস ক্লাব, আমাদের প্রেস ক্লাবের যে ভাড়া সেটা দিয়ে তারা বুক করেছিলেন। বুক করে তারা তাদের মতো সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন, মানে প্রেস ক্লাবকেও তারা কিন্তু আমন্ত্রণ জানান, যেরকম অন্য অনেক সংগঠনই করে থাকে। আমাদের এখানকার ভারতের অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান, আরএসএস কিংবা বিজেপি, কংগ্রেস, বামপন্থী, এমনকি জামায়াত ইসলামী, তারা পর্যন্ত এখানে প্রেস কনফারেন্স করে থাকে। নিয়ম অনুযায়ী আমাদের একটা প্রেস কনফারেন্সের হল আছে, সেই হলটা ভাড়া নিতে হয়। সেটা যদি আইনত সংগঠন হয় তাহলে নিশ্চয়ই তাদের কোনো বাধা থাকে না। আওয়ামী লীগের নেতাদের, হ্যাঁ, এই আমন্ত্রণ পত্রে লেখা ছিল যে আওয়ামী লীগের কিছু নেতা আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারা আসেননি, এবং কেন আসেননি সেটা যিনি প্রেস কনফারেন্স করেছেন তিনি সেদিন ব্যাখ্যাও করে দিয়েছিলেন কেন তাদের পক্ষে আরো সম্ভব নয়। তার দুদিন আগে একটা বিমান দুর্ঘটনা ঘটেছিল, তারা চাননি যে এখান থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড তারা করুক আর কি, এই সময়টা যখন গোটা দেশ শোকায় একটা আবহাওয়ার মধ্যে রয়েছে। ফলে ওর একটা অর্ধ সত্যের ভিত্তিতে একটা সংবাদপত্র, সেই সংবাদপত্রটা আমি আগে কখনো জানতাম না, খুব একটা পরিচিত নামও কিছু নয় আমার কাছে অন্তত। আমি যে কটা মূল স্রোতের সংবাদপত্রের নাম জানি, তুমিও এক সময় বাংলাদেশের কাগজে কাজ করেছো, তোমার সঙ্গে আমি ভারতের নানা জায়গায় ঘুরেও বেরিয়েছি, নির্বাচন কভার করেছি, কিন্তু এই সংবাদপত্রের নামটা সম্প্রতি শুনতে পাচ্ছি। কেউ কেউ বলেন যে এদের যিনি সম্পাদক তিনি ডিপ স্টেট সম্পর্কে খুব অভিজ্ঞ ব্যক্তি। কোন দেশের ডিপ স্টেট আমি জানি না, কিন্তু ফলে তার একটা ধারণা আছে যে কোনো সাংবাদিক সম্ভবত কোনো না কোনো ডিপ স্টেটের নিশ্চয়ই অংশীদার হতে হয় বোধহয়। আমাদের তো ডিপ স্টেটকে তো আমি এটা জানার পর জানিয়েছিলাম যে ভাই আমাকে এরকম একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু আমি তো বিনা পয়সায় কোনো কাজ করি না। আমি বিনা পয়সায় ফজলুল বাড়ির শোতে বক্তব্য রাখতে পারি, কিন্তু আপনাদের ডিপ স্টেট মানে রাষ্ট্র, তার হয়ে কাজ করছি, রাষ্ট্রের তো একটা দায়িত্ব আছে। আমি তো স্বেচ্ছাসেবক নই।
গৌতম লাহিড়ী একটা তথ্য আপনি এখানে বললেন, যেটা হচ্ছে নিউজ ভিত্তিক একটা হিউম্যান রাইটস এর একটা সংগঠন, ওরা একটা প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করেছিল। সম্ভবত আপনাকে মনে হয়েছে, যেহেতু তাদের চিঠি আওয়ামী লীগের নেতারা আসেন নাই, কিন্তু যেহেতু চিঠিতে তাদের নামগুলা ছিল, এইটাকে কেন্দ্র করে কি বাংলাদেশ গভর্নমেন্ট যে এটা বলতে পারে যে ওই চিঠির ভিত্তিতে? আওয়ামী লীগের নেতার কোনো নাম ছিল না, তাতে বলা ছিল কয়েকজন নেতা আসতে পারে। এবং তুমি হয়তো জানলে, হয়তো আমি জানি না, অবাক হবে কিনা, ওই প্রেস কনফারেন্সে বাংলাদেশের দিল্লিতে যে মিশন, তার 4 জন কূটনীতিক এসেছিল। আমি আওয়ামী লীগের নেতাদের দেখিনি, কিন্তু 4 জন ডিপ্লোম্যাটকে দেখলাম, বা ডিপ্লোম্যাসির অধস্তন কর্মচারীও ছিল 4 জন। তারা উপস্থিত ছিলেন, তারা সবটাই শুনে গেছেন, মানে কি সাংবাদিক বৈঠকে কি বলা হয়েছে আর কি হয়েছে। ফলে তারা গিয়ে তাদের মতো হয়তো রিপোর্ট করেছেন, কিন্তু নিশ্চয়ই তারা এটাও বলে থাকবেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ছিলেন না, বা তারা সেই রিপোর্ট পাঠিয়েছেন কিনা আমার সেটা জানা নেই। তারা কি রিপোর্ট পাঠিয়েছেন তো আমি জানি না। এখন ঠিক সেই সময়, সেই দিন হয়তো ছিল, হাই কমিশনার দিল্লিতে ছিলেন নাকি, যাই হোক, তিনি তো পরে শুনেছেন, গোটা রিপোর্ট পেয়েছেন যে সেই কবে সাংবাদিক। না কবে না কবেকার ঘটনা এটা? এটা 26শে জুলাই। 26শে জুলাই। মানে দিল্লি হাই কমিশনের যারা গিয়েছিলেন, ওরা কি প্রেস ক্লাবের আমন্ত্রণে গিয়েছিলেন না ওদের আমন্ত্রণে গিয়েছিলেন? না, প্রেস ক্লাব কোনো তো আমন্ত্রণ জানায়নি কাউকে। প্রেস ক্লাব তো কাউকে আমন্ত্রণ জানায়নি, আমন্ত্রণ জানিয়েছিলেন এই সংগঠনের পক্ষ থেকে। তারা হয়তো এই প্রেস ক্লাবটা এরকম একটা ঘটনা ঘটছে, এবং সেই কারণে তারা হয়তো মানে কি ঘটছে জানার আগ্রহে ওখানে উপস্থিত ছিলেন। এমন অনেকেও, কেউ কেউ যারা হয়তো সাংবাদিক নন, কিন্তু অসাংবাদিক কিছু ছিলেন, এরকম কিছু কূটনীতিক ছিলেন। সাধারণত এই ধরনের একটু স্পর্শকাতর প্রেস কনফারেন্স হলে ভারতের গোয়েন্দা সংস্থার লোকেরাও থাকে, তারাও শুনতে চান কি বলতে চাইছে। ফলে সেখানে কিন্তু মানে তারা মানে কার আপনার কি আমন্ত্রণ ধারণা এই চারজন, মানে প্রেস ক্লাব এই থেকে কোনো চারজন আমন্ত্রণ দেওয়া। এই চারজন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসতে পারেন? না, আমি সেটা তাদেরকে আর জিজ্ঞেস করিনি। পরবর্তী সময় তাদের সঙ্গে আমার দেখাও হয়নি। ফলে আমি আর জিজ্ঞেস করিনি যে আপনারা এলেন কেন। আমার কাছে মনে হয়েছিল প্রেস ক্লাবে যে কোনো সাংবাদিক সম্মেলন সকলের জন্য উন্মুক্ত, মানে এর কোনো বাধা নিষেধ নেই যে অমুকে আসতে পারবেন আর তমুক আসতে পারবেন না। এরকম কোনো ব্যাপার নেই, এটা খোলা দরজা এবং উন্মুক্ত পরিবেশ। ফলে সেখানে যে কেউ আসতে পারে। তারা হয়তো অন্য কারণে এসেছিলেন, প্রেস ক্লাবে ভালো খাওয়া দাওয়া পছন্দ করেন, সে কারণে এসেছিলেন। তখন ভাবতে পারছে এরকম একটা ঘটনা ঘটছে, শুনে যাই কি হচ্ছে। তাও হয়তো হতে পারে। মানে আমি তাদের সঙ্গে কোনো, মানে আমার আমন্ত্রণে বা প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার আমন্ত্রণে তারা আসে, প্রেস ক্লাব ইন্টারন্যাশনালে কেউই আসেনি, সকলেই এসছেন তাদেরই আমন্ত্রণ। ওদের বাংলাদেশ গভর্নমেন্ট, আপনি একটা তথ্য, মানে কথায় কথায় একটা ইনফরমেশন এখানে বললেন, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ, এটা হতেই পারে, কিন্তু এটা তো বাংলাদেশের বাইরে, বাংলাদেশের বাইরে কার্যকর হওয়ার কথা না, বা আপনিও সেটা বিষয় না। কারণ এই যে চিঠিটা, এই চিঠিটার প্রেক্ষিতে ভারত সরকারের জবাবটাকে আপনি কিভাবে দেখেন? ভারত সরকার যা স্বাভাবিক, যা ঘটনা, আমরা সাংবাদিক, শুনুন, বাংলাদেশের সাংবাদিক বা একদল, একাংশ সাংবাদিকদের একাংশ, আমি বলবো সকলের নয়, তারা জানেন যে ভারতে কোথায় কোথায় আওয়ামী লীগের দপ্তর আছে। কিন্তু তারা জেনেও যেটা নীরব থাকেন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়ায় কোথায় কোথায় দপ্তর আছে আওয়ামী লীগের, সে সম্পর্কে তারা কিন্তু নীরব। কারণ সেই সব দেশকে তারা হয়তো, অতটা সাহস তাদের নেই যে তাদেরকে চটাবেন। ট্রাম্পকে চিঠি লিখবেন সাহস করে ইউনিস, মনে হয় না। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে লিখবেন সাহস করে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখাই করেন, তাকে চিঠি লিখবেন, এটাও আমার মনে হয় না। তাই মনে হয়েছিল এটা আসলে তাদের একটা রাজনৈতিক চাল, যে ভারত বিরোধী বিদ্বেষটাকে আমাকে জাগিয়ে তোলা, যেটা একটু সীমিত হয়ে গিয়েছে, অনেক সীমিত। ইদানিংকালে ভারত বিরোধী কথাবার্তা বাংলাদেশ থেকে শোনা যাচ্ছিল না। এবং আমি আগেও বলেছি তোমার এখানে, যে ভারতের নিযুক্ত হাই কমিশনার চেষ্টা করছেন সম্পর্কটাকে
কিভাবে উন্নত করা যায়। কিন্তু ভারত সরকার সঠিক একটা জবাব দিয়েছেন, যেটা আমরা মনে করি আমরা নিজেরা ভারতবর্ষের এতগুলো 1,00,000-এর উপরে সংবাদ গণমাধ্যম আছে, তারা কেউ জানতে পারলো না যে আওয়ামী লীগের একটা দপ্তর আছে কলকাতা এবং দিল্লিতে, অথচ তারা জানতে পেরে গেল। এটা তো আমাদের বিবিসির একটা প্রত্যেক সংবাদ গণমাধ্যমের সম্পাদকের উচিত তো প্রত্যেক সাংবাদিককে বরখাস্ত করে দেওয়া। বাংলাদেশের মতো সাংবাদিকরা খবর পেয়ে যায়, তোমরা খবর পাও না, এ কি ব্যর্থতা। বিবিসির একটা রিপোর্ট সম্পর্কে, জানি বিবিসির রিপোর্টের কথা আমি জানি, এবং বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমি পরবর্তীকালে খোঁজ করেছিলাম যে রিপোর্টের অর্থটা কি, মানে রিপোর্টটা হলো কিভাবে, এবং একজন আমাকে জানিয়েছিলেন যে দাদা আমাদের এগুলো করতে হয়, আমাদের এগুলো করতে হয়, এবং করতে হয় বলেই হয়তো বিবিসির সাংবাদিক প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত হন, আল জাজিরার সাংবাদিক প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত হন। কিছু করতে হয় তাদের, এবং করতে হয় কি কারণে বুঝতেই পারছেন কি কারণে করতে হয়। এক দুই, তুমি যে প্রশ্নটা মূল প্রশ্নটা করেছো যে ভারত সরকারের যে বিবৃতি যে এরকম কোন দপ্তর বা এখানে বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপের জন্য আওয়ামী লীগ এরকম কিছু করছে, সেটা ভারত সরকারের জানা নেই। কারণ জানা নেই এই অর্থে ভারত সরকারের অনুমোদন ছাড়া কিছু করা যায় না। শেখ হাসিনা এখানে ভারত সরকারের আশ্রয়ে আছেন, হ্যাঁ, তার সঙ্গে কিছু নেতা হয়তো দেখা করছেন, কথা বলছেন, এতকাল আছেন, যারা এখানে আসছেন বা চিকিৎসার কারণে ছিলেন তারা হয়তো দেখা করছেন, অনেকের সঙ্গে উনি ভিডিও মারফত যোগাযোগ করছেন, এটা তার স্বাভাবিক প্রক্রিয়া তার দলের লোকেদের সঙ্গে। কিন্তু এখান থেকে সেটা আর বাংলাদেশ বিরোধী বা ইউনূস সরকারের পরিবর্তনের ডাক, সেটা তিনি ভিডিওর কলের মাধ্যমে দিচ্ছেন। আজকাল তো স্মার্টফোন আর স্যাটেলাইটের কারণে কাউকে তো আটকে রাখা কিছু যায় না, সেটা তো তিনি করেইছেন, সেটা স্বাভাবিক। এবং তিনি ভারতে আছেন, ভারত থেকে তিনি সেটা বলছেন সবই, কিন্তু কিন্তু ভারত সরকার উৎসাহ দিচ্ছে তাকে বলার জন্য। তাহলে আমি বারবার যেটা বলে থাকি, তাহলে চীনও এখনো পর্যন্ত কিন্তু চিঠি দেয়নি দলাই লামা কেন এরকম করছে। দলাই লামা তো তার একটা সরকার এখানে আছে, অস্থায়ী সরকার আছে, তার প্রধানমন্ত্রী আছে, তার মন্ত্রিমন্ডল মন্ত্রী পরিষদ আছে। তিনি শুধু ভারতের সর্বত্র যেমন ঘুরে বেড়ান, পৃথিবীতেও ঘুরে বেড়ান। তিনি যথেষ্ট সম্মানীয় ব্যক্তি। একই ধরনের সম্মান ভারত সরকার শেখ হাসিনাকেও দিয়েছে। 15 বছরের উপরে প্রধানমন্ত্রী, তাকে তো একটা সম্মান। অতীতে একটা সময় যখন আফগানিস্তানে যে কাণ্ডগুলো ঘটেছিল, সেখানকার যারা পলাতক রাষ্ট্রপ্রধান তাদের ভারত আশ্রয় দিয়েছিল, ভারতে তারা ছিলেন, এবং বহু তামিল জঙ্গি তারা ভারতে আশ্রিত ছিলেন। অভিযোগ ছিল তাদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আর আমার বলবো যে আমি তো লন্ডনে দেখলাম কিছুকাল আগে ইংরেজ যখন গিয়েছিলেন, তাকে তো কালো পতাকা গাড়ি ভাড়া করে বিরাট বড় প্রতিবাদ সেখানে হলো, ওই সেটার প্রতিবাদ তো করেননি। লন্ডনে একটা পার্ক আছে, আলতাফ আলী পার্ক, শহীদ মিনার, সেখানে কিন্তু প্রায় দিনই কিন্তু আওয়ামী লীগের প্রোগ্রাম হয়েছিল সেখানে। এমনকি যারা দেশ থেকে বাংলাদেশ থেকে চলে গেছেন, আমি কারোর ছবিও দেখেছি, ছবিতে যারাও সেখানে সেই আন্দোলনগুলোতে অংশগ্রহণ করছে, এবং নিউ ইয়র্কেও দেখেছি অংশগ্রহণ করেছেন, করেননি না না, তারা বাংলাদেশ থেকে বলতে পারেন সেই অর্থে কোট আনকোট পলাতক, তারা তো সেখানেও কই। আমি তো সেটাই বুঝলাম যে কেবলমাত্র এই ভারতকে সিঙ্গল আউট করে চিঠি দেওয়া, এটা তো একটা মানে হাস্যকর বিষয় আর কি হয়ে দাঁড়িয়েছে। যে কারণে ভারত সরকার জানিয়েছে এইসব ব্যাপারে মাথা না ঘামিয়ে দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি। আপনার সাথে একটা বিষয় চেক করে নিই, অস্ট্রেলিয়াতে আওয়ামী লীগ বা এই যে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো এদের যে অ্যাক্টিভিটি চালায় তারা, এখানে তাদের একটা কিন্তু রেজিস্ট্রেশন আছে। রেজিস্ট্রেশনটা এইরকম একটা সামাজিক সংগঠন হিসেবে, কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না। মানে যে ফরেন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তো কোনো দেশেই এটা অনুমোদিত না। মানে সামাজিক সংগঠন হিসেবে এখানে তাদের রেজিস্ট্রেশন আছে, বৈধতা আছে, এর জন্য তারা মূলত হলের মধ্যে প্রোগ্রাম গুলা করে। আর যদি বাইরেও যদি প্রোগ্রাম করতে হয়, পুলিশের পারমিশন নিতে হয় আগে। পুলিশ তখন নিরাপত্তার ব্যবস্থা করে। পুলিশ যদি মনে করে নিরাপত্তা দিতে পারবে না, তখন পারমিশনই দেয় না তারা এইসব বিষয়ে। ভারতে কি এই ধরনের রেজিস্ট্রেশনের সুযোগ আছে? যে কোনো সংগঠন রেজিস্ট্রেশন ভারতে, মানে যখন বিদেশি
আহ অর্থ সাহায্যে চলে এমন বেশ কিছু এনজিও আছে যেগুলো রেজিস্ট্রেশন আছে, যেগুলো নিয়ে মাঝে মাঝে ভারত সরকার তাদের ব্যাপারে, তাদের ফান্ডিং এর ব্যাপারে তদন্ত করে। আওয়ামী লীগের নামে বা আওয়ামী লীগের হয়ে কাজ করছে এমন কোন সংগঠন ভারতে রেজিস্টার্ড হয়ই না। কোনো বেনামেও রেজিস্টার্ড হয়, বিচ্ছিন্ন ভাবে তারা ঘোরাফেরা করছেন বা কথা বলছেন ইত্যাদি। ভারতে আমি এরকম বিদেশি সংগঠন, বিদেশি গণমাধ্যম তো এখানে আছে, তাই না? বিবিসি আছে, সিএনএন আছে, প্রত্যেকের তো দপ্তর আছে। অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সংগঠন আছে, তাদের সাংবাদিকরাও আছে। আমি ঠিক এটা বলতে পারবো না যে এই ধরনের কোনো অর্থাৎ যারা আওয়ামী লীগ পন্থী তাদের কোনো সংগঠন এখানে নথিভুক্ত হয়েছে বা আমার মনে হয় না, জানা নেই সেরকম কিছু। আপনি যেটা বললেন যে দালাই লামার মন্ত্রী পরিষদও আছে ভারতে। মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করেন এবং ভারতীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে প্রেস কনফারেন্স করেন। ওইটার কোনো রেজিস্ট্রেশন বা কোনো ধরনের আইনগত জায়গা আছে ভারত ভারত? সরকারের অনুমতি আছে, ভারত সরকার সেই সরকারকে স্বীকৃতি দেয়। এখন আওয়ামী লীগের সেই ধরনের কোনো প্রবাসী সরকার তৈরি হয়নি, সেরকম কিছু নেই যেটা স্বীকৃতি মানে। আবার একাত্তরে, দাদা একাত্তরে যে ভারতে বাংলাদেশে প্রবাসী সরকার ছিল, 10 নম্বর থিয়েটার রোডে যে প্রধানমন্ত্রী তাজউদ্দিনের অফিস ছিল, এটাও কিন্তু প্রকাশ্য ছিল না। প্রকাশ্য, কারণ ভারত সরকারের সবসময় বক্তব্য ছিল আমাদের এখানে শরণার্থীরা এসেছে, আমরা মানবিক সাহায্য দিচ্ছি। আর কোনো কিছুর ব্যাপারে ভারত অফিসিয়ালি কিন্তু স্বীকৃতি ছিল না। কিন্তু ঠিকই, স্বীকৃতি তো ভারত সরকার দিয়েছিল 1971 সালের 6ই ডিসেম্বর। 6 ডিসেম্বর। 6ই ডিসেম্বর। তার আগে পর্যন্ত যেটা মুজিবনগর বলে যেটা বলা হতো, সেই মুজিবনগর তো বাংলাদেশের কুষ্টিয়ার কাছে যেখানে অবস্থিত বৈদ্যনাথ তলা যেখানে ছিল, তারপরে তো কলকাতা শেক্সপিয়ার সরণিতে ছিল মুজিবনগর, তাই না? সকলেই জানে তো ইতিহাসে তো গোপন নয়, ইতিহাস সকলেই জানে সেই ইতিহাসের কথা। হ্যাঁ, তখনও তো ভারত সরকার অফিসিয়ালি কোনোদিন বলেনি। এমনকি তখন একটা জিনিস বলবো অন্তত, যে পাকিস্তান সরকার চিঠি দিয়ে ভারতকে বলেনি যে কেন অফিস করতে দিয়েছে। তখনও চিঠি দিয়েছিল পাকিস্তান সরকার, এরকম শুনি। তো ইউনিট সরকার এরকম একটা চিঠি দিলেন, চিঠি দিয়ে আমার মনে হয় তাদের কূটনৈতিক দিক থেকে আমি বলবো খুব কাঁচা কাজ হয়েছে, খুবই কাঁচা কাজ। কি বলবো মানে ভারত যে জবাবটা দিয়েছে, এটা কি তার কি কোনো অফিসিয়াল ব্রিফিং ছিল না, নিজেরাই স্টেটমেন্ট করে? না না, অফিসিয়াল ব্রিফিং না। এই ঘটনাটার পর আমরা সহ যারা ভারতীয় সাংবাদিক তারা প্রত্যেকেই আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিলাম যে এই বিষয়ে বাংলাদেশ সরকার একটা প্রেস বিবৃতি জারি করেছে এবং ভারত সরকারের কাছে আবেদন করেছে এরকম আওয়ামী লীগের অফিস যাতে বন্ধ করে দেওয়া হয়। এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কিছু আছে কিনা? এবং স্টেটমেন্টটাতে বলাই আছে যে মিডিয়ার প্রশ্নের জবাবে মুখপাত্ররা, মিডিয়া প্রশ্ন করাতে মিডিয়ার প্রশ্নের জবাবে তারা জানান এটা এরকম ধরনের কিছু ঘটনার কথা তারা জানানি এবং তারা এই স্টেটমেন্টটা ভুল জায়গায় পাঠিয়েছে, এটা বলেছে। এই স্টেটমেন্ট ইজ মিসপ্লেসড, মানে এটা পাঠানো উচিত, ভুল ঠিকানায় গিয়েছে। কারণ এটা যাওয়া উচিত ছিল ওয়াশিংটন বা নিউ ইয়র্কে, ভুল করে ভারতে পাঠিয়ে দিয়েছে, এরকম আর কি মানে দাঁড়ায়। যেখানে আম গেল ভারতে, যেখানে আম গেল ভারতে, সারা ভারতের সবার কাছে আমটা বিলি হলো, সেখানে হঠাৎ করে আমটা কি টক ছিল? না, সেটা তো একটা আমি বলবো শুভেচ্ছা বার্তা বেশি দিয়েছিলেন, সেটা তো এখানে সানন্দে সকলে গ্রহণ করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা তো আর এটা অতীতে শেখ হাসিনা পাঠাতেন, এখন ইউনূসও পাঠালেন। তিনি চাইছিলেন যে ভারত সরকারের সঙ্গে একটা সমঝোতা একটা করা হোক বা একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়। এই অক্টোবর মাসে তো ইলিশও আসতে পারে শুনেছি, ইলিশও আসতে পারে বলে শোনা গেছে, শুনেছি। এখনো ভারতের মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা অনুরোধ করেছেন। আমার ধারণা হয়তো সেটা এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকার। গতবারও দেবে না বলে জানিয়েও শেষ পর্যন্ত পাঠিয়েছিল। মৎস্যমন্ত্রী বলেছিলেন প্রকাশ্যে দেওয়া যাবে না, কিন্তু তা সত্ত্বেও ইউনিট সরকার পাঠিয়েছিল। আচ্ছা, এবারও তাও হতে পারে। ফলে আম, ইলিশ সবই চলছে, চিঠিও চলছে।
আপাতত কূটনীতিটা এরকম একটা বলতে পারো যে নরমে গরমে চলছে আর কি। এই চিঠিতে একটা এই সুযোগে আবার যে কথাটা ভারত সরকার আগের মতো করে বলেছে, তারা বাংলাদেশের সবার অংশগ্রহণে একটা নির্বাচন চায়, নির্বাচিত গভর্নমেন্ট চায়। এই সুযোগে আবার বলে দিয়েছে তারা, যেখানে সবাই দেখছে নির্বাচনের প্রস্তুতি চলছে আওয়ামী লীগকে বাদ রেখে। ঠিক কথাই, এটা তো ঠিক কথা। যে কারণে একটা সময় বলা হতো যে বিএনপি বাদ দিয়ে যে নির্বাচন হয়েছে সেটা তো তারা স্বীকার করতেন না, তারা বলতেন একতরফা নির্বাচন হয়েছে। এখন যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হয় সেটাও একতরফাই নির্বাচন হবে। সেটারই একটা কথা হয়তো পুনরুক্তি, মানে ইংরেজিতে শব্দটা লেখা আছে ইন্ডিয়া রিইটারেটেড, মানে আগে বলেছিল আবার বলছি যে এসব জিনিসের মানে ধ্যান না দিয়ে নির্বাচনটা করার ব্যবস্থা করুন, কারণ সেটাই একমাত্র পথ। তাতে বলা আছে যাতে বাংলাদেশের, আমরা তো রোজ শুনছি তো যে বাংলাদেশের মানুষ চেয়েছে, বাংলাদেশের মানুষ চাইছে বলে ক্ষমতায় আছি। তো মানুষ চাওয়ার প্রমাণটা তো হচ্ছে নির্বাচন। আপনি 5 লক্ষ 10 লক্ষ লোক নিয়ে আসুন না গণভবনে, তারা তো একাংশ মাত্র ভোটের। কত ভোট বাংলাদেশে, ভোটার কত? 10 কোটি হবে এখন, 10 কোটির বেশি। 10 কোটির বেশি। 10 কোটির মধ্যে 10 লক্ষ সিদ্ধান্ত নিল আর কেউ ক্ষমতায় এলে, এ তো অদ্ভুত বিষয় না? এটা তো গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে 10 কোটির মধ্যে 5-6 কোটি লোক কি বলছেন সেটাই একটা বড় বিষয়। তো সেই নির্বাচিত ভাবে এসে আসুন আর কি তারা, এবং সকলকে নিয়ে আসুন। এবং এই কথাটা বলার কারণ আমার যেটা মনে হয়, অন্তর্নিহিত যে অর্থটা, সেই অর্থটা তা বোধহয় নির্বাচন নিয়ে কোনো একটা টালবাহানা চলছে বাংলাদেশে। এবং সেটা আমি দেখতে পাচ্ছি তারেক রহমানের বক্তৃতা থেকে, যে নির্বাচন পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে, এখনো চেষ্টা করছেন কেউ সব নির্বাচন যাতে না হয়। ছাত্রদের কেউ কেউ বলেছেন একটা দলকে সরিয়ে আর একটা দলকে আনার জন্য জুলাই বিপ্লব করা হয়নি। ইউনূস সাহেব নানা ধরনের সাক্ষাৎকার দিচ্ছেন। মালয়েশিয়ার সাক্ষাৎকারের কথা গতবারই তোমার সঙ্গে আলোচনা হলো। তিনি সংস্কার, বিচার, নির্বাচন এই অর্ডারে রেখেছেন গোটা ব্যাপারটাকে। সংস্কার, তবে তা না হলে যে কেউ ক্ষমতায় চলে আসবে, তারা তো সংস্কার আর বিচার করবে না, এটাও বলেছেন। ফলে সংস্কার বিচার ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে হলে ভালো। সরি। দাদা, আরেকটা ব্যাপার, ডিপ্লোমেটরা যখন একটা গভর্নমেন্টের সাথে দেখা করে, যেমন আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের নানা জনের সাথে দেখা করছে এবং তাদের একটা মেসেজ পৌঁছে দিচ্ছে। ভারত কূটনৈতিক ভাবে কি কখনো বাংলাদেশ গভর্নমেন্টকে এই মেসেজটা ওই পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং এর বাইরে কূটনৈতিক ভাবে কি বাংলাদেশকে এইটা মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে যে তারে এই যদি সবাইকে নিয়ে ইলেকশনটা হয়, তাহলে তার এখানে যারা আওয়ামী লীগের লোকজন আছে তারা নিজের দেশে চলে যেতে পারবে তারা? বাংলাদেশের ক্ষেত্রে তো হচ্ছে যে কূটনৈতিকদের যে প্রোটোকলটা কখনোই মানা হয়। তারা ভারতের কেউ এসে হস্তক্ষেপ করছেন বলে মন্তব্য করেছে। আমেরিকার চার্জ অ্যাফেয়ার্স বা অতীতেরও যারা রাষ্ট্রদূত ছিলেন, তারা অবাধে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতেন। ভারতে এটা হয়। ভারতে এটা করলে অবাঞ্ছিত ঘোষণা করা। ভারতের কোনো মার্কিন রাষ্ট্রদূত যদি তিনি মনে করেন যে তিনি কংগ্রেস দলের সঙ্গে বৈঠক করবেন, সেটা ভারত সরকারের অনুমতি নিয়ে করতেন, স্বেচ্ছায় পারেন। আর স্বেচ্ছায় যদি করেন তাহলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, দেশত্যাগ করতে পারা, এবং করানো হয়েছে অনেক কূটনীতিক যারা কূটনৈতিক সীমা লঙ্ঘন করেছে। বাংলাদেশটা আসলে সঠিকভাবে একটা রাষ্ট্র কখনো তো গঠে ওঠেনি। আমি বলবো দেখুন, শেখ হাসিনার সময়ও তুমি দেখো, তখনও যে ওই কি বলে তোমাদের রাষ্ট্র পিটার হাস, লুলা, অনবরত ঘুরে বেড়াতেন অবাধে, মনে হচ্ছে যেন ওয়াশিংটনের এক্সটেন্ডেড পার্ট হচ্ছে ঢাকা। সেভাবেই তারা আজও নির্বাচনের পরেও ঘুরে বেড়ান। পিটার হাস তো বঙ্গোপসাগরে কোনো তেল নিষ্কাশনের কোনো কোম্পানির ডিরেক্টরও শুনেছি, তিনি যান মাঝে মাঝে কক্সবাজারে। ডেভিড লুলা তিনি গিয়েছেন কিনা বলতে পারবো, তিনিও এসেছিলেন শুনেছি, মানে আমি বলছি এই সময় 5ই আগস্টের পর। তো ফলে তারা তো অবাধে ঘুরে, এটা ভারতে করা যাবে। এটা ভারতে করলে মানে সেই কূটনীতিবিদকে তিনি যে দেশেরই হন না, যত বড় ক্ষমতা সব দেশই হোক না কেন, তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। মাঝে মাঝেই তো পাকিস্তানের
বেশ কিছু কূটনীতিবিদকে ভারত থেকে সরিয়ে দেওয়া হয় না, বলা হয় অবাঞ্ছিত ঘোষণা করা হয় যে আপনি কূটনৈতিক সীমা লঙ্ঘন করেছেন। আপনাদের এখানে তো হয় না, সেটা তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে ওখানে কোনো নিয়মের বালাই নেই। নিয়মের বালাই তো নেই, সে তো নিজে সাধারণভাবে দেখেছি রাস্তায় রেড লাইট জ্বললে গাড়ি চলে আর সবুজ আলো হলে গাড়ি বন্ধ হয়ে যায়, কেউ চোখে দেখিস। এক বিচিত্র দেশ। নিয়মের সমস্যার কারণে মনে করেন এই যে মনে করেন বাংলাদেশে আপনি যেমন আপনার এখানে প্রাইম মিনিস্টার আছে, রাষ্ট্রপতি আছে, নানা পদগুলো আছে, এটা স্বীকৃত ব্যাপার। আপনার এখানে তো কোনোদিন প্রধান উপদেষ্টা বলে কোনো পদও তৈরি হয়নি সরকারের। সরকার প্রধানের নাম প্রধান উপদেষ্টা, কোনোদিন এটা হয় নাই বাংলাদেশে। আরেকটা আচ্ছা, আরেকটা ব্যাপারে আমি বলি যে ইলেকশনটা মনে করি যদি একতরফা ইলেকশন হয়, আওয়ামী লীগ ভারত সরকার আমরা দেখেছি ৭৫-এর 15 আগস্টের পরেও যখন একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা গভর্নমেন্ট এসছে বাংলাদেশে, যেমন সবাই যখন এই গভর্নমেন্টটাকে স্বীকৃতি দিয়েছে, ভারত সরকারও স্বীকৃতি দিয়েছে। কারণ ইলেকশন যদি একতরফা হয়, সবাইকে নিয়ে না হয়, তখন তো আবার স্বীকৃতি প্রসঙ্গ আসবে। এটা তারা ওন করে গেলে সরকারটা। এটা তো দেখুন, এটা হলে ভারত সরকার হয়তো আপত্তি করতে পারে, বলতে পারেন যে এটা নির্বাচনটা নিরপেক্ষ হয়নি, কিন্তু একটা দেশে সরকার প্রতিষ্ঠিত হবে, তো সেই সরকারের প্রতিষ্ঠিত হলে স্বাভাবিকভাবে যেমন শেখ হাসিনা সরকারের সঙ্গে যদি সেটা একতরফা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে, সেই সরকারের সঙ্গে ভারত সরকার যেরকম স্বাভাবিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক সব স্বাভাবিক রেখেছিল, অতীতেও যেরকম সব সরকারের সঙ্গে স্বাভাবিক রেখেছিল, ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের দিকে মুখ তুলে তাকাবো না, দেখবো না, বা সীমান্ত বন্ধ করে দেবো, এরকম তো নয়, এরকম নয়, সেটা মেনে নিচ্ছে। এখন বাংলাদেশের মানুষের সিদ্ধান্তকে তো ভারত জোর করে চাপিয়ে দিতে পারে, যেটা ভুল ধারণা বাংলাদেশের অনেকেরই আছে, রাজনৈতিক দল। এই যাবৎকালে যা হয়েছে সব ভারতের কথা দিয়ে একটা ধারণা নিয়ে আছেন তারা বেঁচে। তাই ভবিষ্যতে আওয়ামী লীগ বলবে যে ভারত চেয়েছিল তাই বিএনপি ক্ষমতায় এসছে, ভারতের কথাই তারা এসছেন হয়তো ক্ষমতা। আমি জানি না কি হবে শেষ পর্যন্ত। এই সর্বশেষ এই যে চিঠিটার পরে, সর্বশেষ চিঠিটার পরে ভারতীয় মিডিয়া গুলার রোলটা আপনার কি মনে হয়েছে? সবাই রোলটা মানে যেমন ভাবে লিখেছে যে ভারত সরকারের প্রতিবাদটাকেই তারা প্রাধান্য দিয়েছে, যে ভারত সরকার কখনো বাংলাদেশ বিরোধী কোনো কাজ তাদের মাটি থেকে করতে দেয় না। আমরা তো বাংলাদেশের মাটিতে দেখেছি নিষিদ্ধ হিজবুত তাহরিরের লোক মিছিল করে বেড়াচ্ছে টাকা পেয়ে, তাই না? আপনি এখানে ভারতে তো দেখতে পাবেন না হিজবুত তাহরির বা লস্করে তৈবা ঘুরে বেড়াচ্ছে এরকম মহা আনন্দ, সেটা তো নয়। তো ফলে এখানে তো সেরকম ধরনের কোনো দেশের বিরুদ্ধেই কোনো ভারত থেকে কোনো কাজকর্মে প্রশ্রয় দেওয়া হয় না। এবং ভারত সরকারের সাংবাদিকদের যে প্রেস কার্ড দেওয়া হয় তার একটা ন্যূনতম শর্ত হলো যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেই দেশ বিরোধী কোনো কাজ করলে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল। এটা কিন্তু শর্তের মধ্যে আছে, যেই শর্তের মধ্যে আছে যে তুমি ভারত সরকারের বিরুদ্ধে তো নিশ্চয়ই কিছু করবে, সাংবাদিকতাই করবে, সেটা ভারত সরকারের কাজের সমালোচনা হতে পারে, কিন্তু বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র, তার সম্পর্কে তার বিরোধী কোনো কার্যকলাপে সরাসরি অংশগ্রহণ এটা সাংবাদিক হিসেবে নিষিদ্ধ হয়। আমি যদি আমাকে কেউ আজকে বলে স্ট্যাম্প করেন যেটা করেছেন বাংলাদেশের কাগজ যে ওই ডিপ স্টেট এরকম আর কি, তো যাই হোক সেটা অবশ্য একটা স্বস্তি। আপনি বলছেন আপনার সাথে ডিপ স্টেটের কোনো সম্পর্ক নেই? আমি জানি না ডিপ স্টেট বিষয়টা, তো আমি ডিপ স্টেট বলতে কি বোঝাচ্ছেন, ওদের ওখানকার ডিপ স্টেট মানে কি আইএসআই এর সঙ্গে সম্পর্ক যেরকম, না আমার এখানে সেরকম কোনো ইন্টেলিজেন্সের সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু হ্যাঁ, আপনি যদি বলেন যে যারা দায়িত্বপ্রাপ্ত অনেক ব্যক্তি আছেন তাদের সাংবাদিক সূত্র হিসেবে খবর নেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যোগাযোগ রাখতে হয়, সাংবাদিক হিসেবে সকলের সঙ্গে যোগাযোগ রাখতে হয় আমাদের। সেই জামায়াত ইসলামের সঙ্গে যোগাযোগ রাখি, কংগ্রেস দলের সঙ্গে রাখি, বিজেপির সঙ্গে তো রাখতেই হয়, শাসক দল। আর সরকারি যেটা ব্যুরোক্রেসি, তার সঙ্গে তো সম্পর্ক রাখতেই হয়, কারণ সম্পর্ক রাখতে হয় মানে এই যে
সংবাদ সংগ্রহের কারণে রাখতে হবে, যে আজকে সবসময় যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কালকে যেরকম বললাম যে ভাই এরকম একটা বিবৃতি এসছে, আপনারা কিছু বলবেন কি, সেই যোগাযোগটা করার পর তো বিবৃতিটা এসছে না। ফলে এটা তো করতে, এখন আপনি যদি বলেন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে যদি আমাদের ডিপ স্টেট ধরেন, তাহলে সেখানে তো নিয়মিত ব্রিফিং এ আমি যাই, নিয়মিত ব্রিফিং এ অংশগ্রহণ করি, সেটা সাংবাদিকতার একটা পেশা। আর ওখানে সাংবাদিকতা কিভাবে হচ্ছে যাই না, বলতে পারবো। বাংলাদেশের একটা পত্রিকায় খবর বেরিয়েছে আপনি বিভিন্ন বাংলা ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সম্পর্কে স্পর্শকাতর কথাবার্তা বলেন আপনি। না, যা স্বাভাবিক স্পর্শকাতর তার কাছে মনে হতে পারে, তাদের কাছে তাদের স্বাভাবিক, তারা বিশ্লেষণ করার সম্পূর্ণ স্বাধিকার রয়েছে, অধিকার রয়েছে। আমি যেমন তাদের বক্তব্য সম্পর্কে বিশ্লেষণ করতে পারি, তেমনি তারা আমার বক্তব্য নিয়ে বিশ্লেষণ করার তাদের অধিকার আছে। সেই অধিকারে তো আমি হস্তক্ষেপ করছি না। আমি মত পার্থক্য হতে পারে, তার মতের সঙ্গে আমার মিল না হতে পারে, আমার মতের সঙ্গে তার মিল না হতে পারে। এটা তো স্বাভাবিক গণতন্ত্র, এটা তো গণতান্ত্রিক নিয়মই তাই, যে সকলে একসাথে কথা বলবেন, ভিন্ন ভিন্ন সুরে কথা বলবেন, বহু পুষ্প বিকশিত হোক, সেটাই তো গণতন্ত্রের বৈশিষ্ট্য। সর্বশেষ এই দুই দেশের পাল্টাপাল্টি বিবৃতির পরে আপনার কি কোনো আওয়ামী লীগের নেতার সাথে কথা হয়েছে? না, আওয়ামী লীগের কোন নেতার সঙ্গে কথা হয়নি। আমি কথা হয়েছে মানে নিউ ইয়র্কের হিউম্যান রাইটস ওয়াচের যিনি আছেন, তো তার সঙ্গে আমার কথা হয়েছে, তার সঙ্গে কথা হয়েছে। তিনি তো খুব বেজায় খুশি, বেজায় খুশি। আমাকে বললো আপনিও তো খুশি নিশ্চয়ই। আমি বললাম খুশি না, এরকম আমাদের সাংবাদিকদের জীবনে এরকম এসেই থাকে। ভারতের ক্ষেত্রেও অনেকে কখন বিব্রত হলে কংগ্রেস বলে বিজেপির দালাল, বিজেপি বলে কংগ্রেসের দালাল, তৃণমূল কংগ্রেস বলে সিপিএম এর দালাল, সিপিএম বলে তৃণমূলের দালাল। তাহলে আমরা সবসময় কারোর না কারোর দালাল, সকল ডিপ স্টেটের সঙ্গে থাকি। ফলে এইটা হচ্ছে প্রকৃত সাংবাদিক চরিত্রের লক্ষ্য, এরকমই হওয়া উচিত। সব দলই বলবে কখনো কখনো আপনাকে যে আপনি কারোর সঙ্গে, এটা হলে কিন্তু নিউ ইয়র্কের সংগঠনটা কি খুশি এই কারণে, বা বাংলাদেশ সরকারের বিবৃতির মাধ্যমে তাদের গুরুত্বটা? হ্যাঁ, কারণ তাদের যে কথাটা না, তারা ভারতে প্রচারিত হয়েছিল, বাংলাদেশে প্রচারিত হয়। এই প্রথম বাংলাদেশের লোকে ব্যাপক জানলো যে দিল্লি প্রেস ক্লাবতে কি হয়েছিল। হিউম্যান রাইটস সংস্থা বাংলাদেশের বর্তমান ইউনূস সরকার বিরোধী প্রচুর পুস্তিকা বিলি করেছে। এখন এই পুস্তিকার আগ্রহ বেড়ে গেছে। কেউ কেউ, আমি নাম বলবো না, বাংলাদেশ থেকে কেউ কেউ আমাকে ফোন করেছেন, দাদা পুস্তিকাটা কি পাঠাতে পারে, মানে সেই কারণেই তারা খুশি, তাদের আগ্রহ এরকম তৈরি হয়েছে, যে এটাই যে অন্তত বাংলাদেশে এই প্রথম একটা। শুনুন, আমাদের এখানে একটা মজার কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা রাজনৈতিক দলের কিছু নেতা বলতো যে আমাদের সম্পর্কে কিছু লিখবেন না, এটা হতে পারে না, যদি নেগেটিভও লিখবেন তাহলে দয়া করে আমার নামটা লিখবেন, যে আমি অমুক নেতা, আমি খুব খারাপ লোক, এটা লিখলো আমার নামটা প্রচারিত। সেই জন্য ওই যে নামটা প্রচারিত হয়েছে, এই কারণে ওরা খুব খুশি। লন্ডন বা আরো কোনো শহরে প্রেস কনফারেন্স করতে চলেছে নিয়োগ ভিত্তিক ওই সংগঠনটা, এটা ওই প্রোগ্রামটা কি বাংলাদেশের হিন্দু মাইনরিটির উপরে সমস্যা না কিসের উপরে তাদের প্রেস কনফারেন্সটা ছিল? সেটা না, তাদের প্রেস কনফারেন্সটা ছিল 5ই আগস্টের পর কি ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে, কতজন পুলিশ মারা গেছেন, তাদের প্রত্যেকের নাম ধাম পরিচয় দিয়ে, কতজন সাংসদ এই মুহূর্তে জেলে রয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মী কতজন মারা গিয়েছেন, আর ইউনূস নিজে এই সময়টুকুর মধ্যে কত সম্পত্তি বানিয়েছে, এগুলোর উপর 4-5টা পুস্তিকা ছিল। ওই সংগঠনটির নেতৃত্বে কারা আছেন, নামগুলো মনে আছে? মিস্টার সিদ্দিকী বলে একজন আছেন, মিস্টার সিদ্দিকী, তিনি নিউ ইয়র্কেই থাকেন। তিনি, হ্যাঁ অবশ্যই তিনি, মানে আমি যদি বলি, মানে বলতে দ্বিধা নেই যে তিনি আওয়ামী লীগ পন্থী, কিন্তু আওয়ামী লীগের সদস্য কিনা আমি ঠিক জানি, সেই পরিচয় দিয়ে তিনি আসেননি আমার কাছে। তিনি একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার নিয়ে কাজ করে থাকেন, সেরকম একটা পরিচয় দিয়ে উনি অনুরোধ করেছিলেন যদি আমাদের এখানে প্রেস কনফারেন্স করতে দেওয়া হয় আর
তো যেমন উনি এরপরে ঠিক ফিরে গিয়েই দেখবেন নিউ ইয়র্কে প্রেস কনফারেন্স করেছেন এবং ওয়াশিংটনে করেছেন, বললেন লন্ডনে তো করবেন, অস্ট্রেলিয়া তো আসতে পারে, এটাও শুনেছি। আর হচ্ছে আমি শেষ করি আপনার সাথে, আপনি তো আমাদের বাংলাদেশের খোঁজ খবর রাখেন, নেতাদের খোঁজ খবর রাখেন। আওয়ামী লীগের বৈঠকগুলা সম্পর্কে আমরা প্রথম জেনেছি কিন্তু আপনার মাধ্যমে, কিন্তু ওই বৈঠকগুলোর কোনো নতুন কোনো ফলো আপ আছে? না, নতুন আর কোনো এর মধ্যে আমি ঠিক জানতে পারি, এর মধ্যে আর কিছু হয়েও থাকে আমি জানি না, কারণ আহ, যারা আপনি অনেকে, তিনটা বৈঠক, আপনি তিনটা বৈঠকের কথা বলেছিলেন। হ্যাঁ এখন পর্যন্ত তাই জানতাম, তিনটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠক তাদের ইন্টারনাল আভ্যন্তরীণ বৈঠক হয়েছে, প্রকাশ্যে কোনো তো সভা করে করেনি তারা, অভ্যন্তরীণ বৈঠক হয়েছেন এবং সেই বৈঠকগুলো অবশ্যই তারা নিজেদের মতো তাদের পার্টিগত বিষয়ে আলাপ আলোচনা করেছেন, ভবিষ্যতে কিভাবে কি করতে চান সেই কর্মনীতি তৈরি করেছেন। এবং যে কথা তো শেখ হাসিনা তো তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তো বলছেন, এবং আমি জানি না আজকেও হয়তো একটা বাক্যটি দিতে পারেন, যেহেতু আজ 21শে আগস্ট, যেদিন তার উপরে গ্রেনেড হামলা হয়েছিল। এই দিনটি তো বাংলাদেশে সবসময় আওয়ামী লীগ উদযাপন করে থাকে, স্মরণ করে থাকে। ফলে এই স্মরণের জন্য আজকেও হয়তো কোনো বক্তব্য রাখতে পারেন, সেটা এখনো পর্যন্ত খবর পাই। ভারতের একটা পত্রিকা দ্য প্রিন্টের একটা নিউজ কিন্তু বাংলাদেশের পত্রিকায় ছাপা হয়েছে। ওই প্রিন্ট পত্রিকাটার, এটা কি অনলাইন পত্রিকা না এটা কোনো ইয়ে ছাপা হিসেবে বেরোয়? এটা অনলাইন এবং খুবই ক্রেডিবল অনলাইন পত্রিকা, যার যার খুবই স্বনামধন্য সাংবাদিক এটা তিনি চালান, সম্পাদক। এবং খুবই এখানে খুব মানে আমি বলছি সাংবাদিকদের ভুল হয়েই থাকতে পারে, কিন্তু সেরকম একটা বিরাট ভুল কোনো সংবাদ তারা প্রকাশ করেন না। তবে যেটা প্রকাশ হয়েছে, যে ধরনের ভাবে যে তারা ওখানে হেয়ার প্ল্যান্ট করছেন, চুল প্ল্যান্ট করছেন, কি জিম করছেন, এই সমস্ত, সেটা তাদের কাছ থেকে আমি শুনেছি যে তাদের কথাটা স্বাভাবিকভাবেই একটু কিছুটা কিঞ্চিত বিকৃত করা হয়েছে বলে তারা মনে করছেন। তারা ঠিক অতটা ওইভাবে পুরো প্রিন্টে তো প্রকাশিত হয়েছে, প্রিন্টের আপনি সরাসরি বা যে কেউ সরাসরি প্রিন্ট ইন বলে আপনি ওই ওয়েবসাইটটা খুললে পুরো কপিটা তো পড়তে পারেন, সেই কপিতে কি লেখা আছে। ফলে তাতে একটু আমার মনে হয়েছে একটু তারা নিজেদের মতো করে একটু বিকৃত করে নিয়েছেন। একটা ব্যাপার, আপনার এই যে জিমের ব্যাপারটা আমি দেখলাম, জিম করা। কেউ যদি গিয়ে ওখানে জিম করে থাকেন বা জিম ব্যায়াম করে থাকেন, জিম ব্যায়াম করাটা সারা পৃথিবীতে খুব স্বাভাবিক একটা ঘটনা। ব্যায়াম এক্সারসাইজ করা এগুলো কি ভালো লক্ষণ? তো খারাপ লক্ষণ তাদের তো আরো বলা যায় না, নতুন আর একটা মূর্তিযুদ্ধ করতে হবে, হয়তো শারীরিক চর্চা করে নিজেদের সুস্থ রাখছেন, হতেই পারে, তো অস্বাভাবিক কিছু সেটা তো না, খারাপ আমাদের কিছু এখানে আবাসিক কমপ্লেক্স গুলোতে আবার ওই না। বিল্ডিং এর ভেতরেই, কিন্তু জিমের একটা বিল্ডিং এর মাধ্যমে অথবা কমার্শিয়াল আমি যেখানে সব থাকি জায়গায় এখন আছে কিন্তু এটা। আমার এখানেও আছে, সে একটা আহামরি জিম কোনো আছে, ব্যাপার সুইমিং না। পুল আছে। আমার যে অ্যাপার্টমেন্ট সেখানে জিম আছে, সুইমিং পুল আছে, ক্লাব আছে, অ্যাপার্টমেন্টের মধ্যেই হ্যাঁ, ডিপার্টমেন্টাল স্টোর্স আছে। এটা নিউজের কি হলো, আমি খুবই অবাক লাগলো এটা। এগুলো হচ্ছে আসলে হীনমন্যতা, নিম্ন মানসিকতা, যেটাকে বলা হয় ইনফিরিয়রিটি কমপ্লেক্স আর কি। আর একটা মনে হয় না যে ওই মানে এটা হচ্ছে বড় লোকের একটা পরিচয় দেওয়ার ক্ষেত্রে এইগুলো ব্যবহার করলে বোঝা যায় তিনি খুব বড় লোক। ঠিক আছে, সে অর্থে ওই তো আমি তবে রিপোর্টে আছে, দিল্লিতে প্রতি সপ্তাহে বৈঠক হয়। প্রতিটা বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল উপস্থিত থাকেন। না, কিছু জানেন না, সব ভুল কথা। আসাদুজ্জামান কামাল আমার যতদূর জানি এই পর্যন্ত গত 1 বছরের মধ্যে দুবার দিল্লি এসেছে, এইটুকু আমি জানি। 365 দিনের মধ্যে 2 দিন রোজ আসেন, এত কিছু করেন, সবকিছুই আমি বললাম না, তারা যেটা লিখছেন না তাদের ভারতীয় সাংবাদিকরা কেউ কিছু যায় না। ভারতীয় যারা বড় বড় সাংবাদিক, আমি নয় ক্ষুদ্র সাংবাদিক, আমি অনেক কিছু নাও জানতে পারি, কিন্তু যারা বড় বড় সাংবাদিক তারা কিছুই জানতে পারছেন না, সবই বাংলাদেশের সাংবাদিকরা জেনে যায়। সাংবাদিকরা না, সকলে না, আমি খুব বাংলাদেশের সব সংবাদ মাধ্যমে এরকম কিছু প্রকাশ হয় এরকম মনে হয় না। হ্যাঁ, এখন তারা প্রিন্টে বেরোচ্ছে,
তখন সেইটা দেখে হয়তো কেউ কেউ সেটা থেকে হয়তো আমি বলবো তারা একটা কপি করেন বা কিছু করেন না সেরকম। সেটা তাদের মতো করেন, তাদের সাংবাদিকতার মানে স্তরটা সেই রকম, ফলে সেই অনুযায়ী করেন, সেখানকার মানুষ যেটা পছন্দ করে তাই করেন, নাহলে তো মানুষ পড়তো না কাগজ। দেখুন ২১শে সাংবাদিক আগস্টের ঘটনাটা আপনি মনে করতে পারেন দাদা? কোনো কাজ নেই, তারা তাদের মতো সাংবাদিকতা করেন, ভারতের লোকেরা ভারতের মতো সাংবাদিকতা করেন। ২১ আগস্টের ঘটনাটা আপনি মনে করতে পারেন? হ্যাঁ, মনে তো করতে পারি। তখন ভারতে ইউপিএ সরকার, আমি যে বইটা লিখেছিলাম তাতে একটা আমার চ্যাপ্টারও আছে, কিভাবে প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রণব মুখার্জি দ্রুত জরুরি বৈঠক করলেন, এর পেছনে কারা আছে, ভারতীয় গোয়েন্দাদের সূত্রে খবর পাঠাতেন। এমনকি তার যদি মনে হয় সেই ধরনের আঘাত তারা পেয়েছে, দরকার হলে ভারতে নিয়ে আসার জন্য হেলিকপ্টার পর্যন্ত প্রস্তুত রেখেছিলেন, যদি চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ফলে এটা নিয়ে ভারত সরকার যে উদ্বিগ্ন, সেই মনমোহন সিং নিজে টেলিফোন করেছিলেন, আমার মনে আছে। তো সেগুলো আমি তো এগুলো মানে মানে গোপন তথ্য। ২১শে আগস্টের ঘটনা শুনে তারা চিকিৎসার জন্য তখনই শেখ হাসিনাকে ভারতে আনতে চেয়েছিলেন? তখন ভারত যদি প্রয়োজন হতো, কিন্তু সেটা প্রয়োজন হয়নি এবং তিনি চাননি, শেখ হাসিনা চাননি, তিনিও চাননি। তার জরুরি ছিল তার যে সহকর্মীরা যে আহত হয়েছেন বা মারা গেছেন তাদের দেখভাল করাটা তার কাছে প্রধান কর্তব্য ছিল। কিন্তু এই ঘটনাটা কারা ঘটিয়েছিল সেই ব্যাপারে ভারত সরকার তদন্ত করছিল, এমনকি তদন্তের জন্য সহযোগিতা করার কথাও বলেছিল তখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মানে কোনো তদন্ত খালেদা। হয়েছিল আপনি জানেন ওই হ্যাঁ, ঘটনাটা তদন্ত ভারতে? হয়েছিল এবং তদন্তেতে ভারত সরকার কি কি পেয়েছিল, কি ধরনের আরডিএক্স ব্যবহার করা হয়েছিল যেগুলো, এবং যে সমস্ত অস্ত্র, চীনা অস্ত্র ব্যবহার হয়েছিল, পাকিস্তানে যেসব ব্যবহার হয়ে থাকে, এমনকি বেশ কিছু বড় বিস্ফোরণ ভারতে হয়েছে, তাতে যে ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, সেই ব্যবহারগুলো, সেই বিস্ফোরকগুলো তথ্য পাওয়া গিয়েছিল। এটা নিয়ে ভারতে একটা, কলকাতায় তো একটা অলরেডি গত বছর, বোধহয় গত বছর আগের বছর একটা ফিল্মও হয়েছিল, একটা ফিল্ম হয়েছিল রক্তবীজ বলে। এবং শুনলাম রক্তবীজ ২ বলে আর একটা ফিল্ম আসছে। এই ধরনের আপনাকে বাংলাদেশি কার্যকলাপ নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ গৌতম দাদা, আপনি ভালো থাকবেন। ভালো থাকবে।